নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু গোটা বঙ্গ উত্তপ্ত। এসআইআর ইলেকশন কমিশন যদি না করতে পারে, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। ডেডলাইনের মধ্যে রাজ্য কি উত্তর দেয়, তারপর নির্বাচন কমিশন এসআইআর করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, আপনারা জানেন, এইআর এবং এআরওকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীকালে কি হতে পারে এর দিকে কিন্তু আমাদের নজর। এবং এই এসআইআর নিয়েই দিল্লিতেও কিন্তু মিছিল হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী যারা আছে অর্থাৎ কেন্দ্রে রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু এই মিছিল হচ্ছে, সেখানে তৃণমূলের এমপিরা আছেন। কিন্তু এই রাজ্যে এসআইআর নিয়ে আতঙ্কিত তৃণমূল। তার পাশে দেখুন নবান্ন অভিযান, 9 তারিখে নবান্ন অভিযানে কিন্তু অভয়ার মাকে পুলিশ মেরেছে, এরকমই অভিযোগ। এমনকি যেখানে তিনি অ্যাডমিটেড ছিলেন সেই হসপিটাল রিপোর্ট নিয়েও কিন্তু অনেক ধোঁয়াশা। আমাদের আজকের পর্বে অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকছে, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আজকের পর্বে যিনি অতিথি, আপনাদের খুব পরিচিত, রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আমার বাদিকে বসে আছেন, আজকের নীতি নির্ণয়ন আর দুর্নীতির অতিথি। ফাল্গুনীদি, আপনি প্রথমবার ট্রাইব টিভি স্টুডিও এসছেন, আপনাকে স্বাগত। এবং নীতি নির্ণয়ন আর দুর্নীতি অনুষ্ঠানে আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে নবান্ন অভিযানে আপনি যেদিনকে কথা হয়েছিল আপনার সঙ্গে আমার লাস্ট, নবান্ন অভিযানে যা যা হয়েছে, যেভাবে হয়েছে, আপনাদের দলের বিধায়ক এবং অনেকের এগেনস্টে এফআইআর করা হয়েছে, অভয়ার মাকে পুলিশ মেরেছে এমন অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, এটাই বর্তমান পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে, মানে প্রতিবাদ করা যাবে না। দেখুন, আমি পুরনো হিস্ট্রি সবাই জানে, আমি সেদিকে যাচ্ছি না। যেভাবে নিজের কর্মক্ষেত্রে একটা ডাক্তার বোন, মানে এই অভয়ার মা বাবার তো একটা সম্বল, মানে প্রাণ ভোমরা তার মেয়ে, তো তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মানে রেপ করা হয়েছে, রেপ করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, মানে শুধু রেপ করে ক্ষান্ত হয়নি, তাকে খুন করেছে, করার পরে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। একটা বিষয় হচ্ছে, শুধু রেপ করার জন্যই তাকে ধর্ষণের জন্যই তাকে ধর্ষণ করেছিল না, এর আড়ালে কোনো দুর্নীতি অভয়া জেনে ফেলেছিল, সেই জন্য তাকে খুন হতে হয়েছিল। এই প্রশ্ন কিন্তু আজও থেকে যায়। দ্বিতীয় হচ্ছে, দেখুন, অনেক সময় আমরা সরকার পক্ষ থেকে শুনি যে সরকার তো বলে দেয়নি, আমরা এদের বিপক্ষেই আছি, আমরা প্রতিবাদ করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পার্ক স্ট্রিট থেকে কামদুনি, কামদুনি থেকে হাঁসখালি থেকে অভয়া, অভয়া থেকে কসবা, এরকম একের পর আমি যদি নাম করি তো একটা ইতিহাস লেখা যাবে, একটা বই লেখা যাবে। প্রত্যেক দিন কত মহিলা ধর্ষিত হচ্ছে, তার কর্মক্ষেত্রে, রাস্তায়, স্কুলে, মাঠে ধান কাটতে গিয়ে, বাজারে এবং তার বাড়িতে। আমরা তমলুকে গেছিলাম, একটি মেয়ে ধর্ষণ হচ্ছে তার বাড়িতে। তাহলে আপনি এবারে বলুন, মহিলারা কি শুধুই পণ্য? মহিলাদের স্থান, মাননীয় মমতা ব্যানার্জি স্লোগান তুলেছিলেন, বাংলা তার মেয়েকে চায়। তো বাংলার মেয়েদের অবস্থান কোথায় আমরা এই সরকারের কাছ থেকে জানতে চাই। যে সরকারের বাড়িতে, কর্মক্ষেত্রে, কলেজে, রাস্তায়, বাজারে কোথাও সুরক্ষিত নয়। ইভেন আপনি ভাবুন, যেরকম এই অভয়ার এই যে সমস্ত, আজকে আমরা বলছি সিবিআই, নিশ্চয়ই আমরাও বিচার চাই, কেন বিচার এখনো হচ্ছে না, আমরাও সিবিআই এর কাছে প্রশ্ন করছি। কিন্তু ফাল্গুনীদি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। তৃণমূল কংগ্রেস বলছে পুলিশ যা করেছে, যা ইনভেস্টিগেশন করেছে সিবিআইও তাই। এক কথা বলে যাচ্ছে আপনাদের সঙ্গে, আমি তৃণমূলের সেটিং এর জন্য এটা হলো না। এই অভিযোগকে আপনি কাউন্টার করবেন কি? আমি সেই তথ্যটা দিই, বলুন। আমি ধরে নিলাম কেউ চোর, আপনার কাছে তথ্য না থাকলে আপনি চোর প্রমাণ করতে পারবেন কি আদালতে? সেটা আগে বলুন। তো এই সরকার আর এই পুলিশ, এরা রয়েছেই তো তথ্য লোপাট করে, দোষীটাকে আড়াল করে, যারা নির্দোষ তাদেরকে কাঠগড়ায় তোলার জন্য। এটাই এই সরকারের কাজ। সেই জন্যই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি
আজকে বুথ থেকে আপনি যে কোনো জায়গায়, মানে বুথ স্তর অর্থাৎ একদম 100 দিনের কাজ, একদম যেখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পৌরসভা দুর্নীতি, ত্রিফলা দুর্নীতি, জল নিয়ে দুর্নীতি, গরু পাচার, সোনা পাচার, শিক্ষা দুর্নীতি, আজকে রেশন দুর্নীতি, আপনি বলুন। শুধু শুধু তাই নয়, 8,000 প্রায় 200 স্কুল বন্ধ, মিড ডে মিলে দুর্নীতি। আপনি বলুন দুর্নীতিটা নেই কোথায়? কেন এই দুর্নীতি? কেন কেউ আজ পর্যন্ত আটকাবার চেষ্টা করেনি? দেখুন, আমরা বলছি সিবিআই এসছে বলে তো পার্থ চ্যাটার্জি চোর দেখতে পেলাম আমরা। সিবিআই এসছে বলে তো বালু অর্থাৎ ওই জ্যোতিপ্রিয় মল্লিক চোর আমরা জানতে পারলাম। সিবিআই এসছে বলে তো ওই কুন্তলদের মতো এত লোক যে চোর, এই কালীঘাটের কাকু যে দোষী, সেটা তো আমরা জানতে পারলাম। কিন্তু দেখুন, একটা জিনিস আমরা কেউ সত্যিটা বলছি না, এই ইন্ডিজোটেরা, যে আমরা পুলিশ দিয়ে যেরকম ঠিক সারদার লাল ডায়েরির মতো যেরকম সব উধাও করে দিয়েছিল, সেই লাল ডায়েরি আর পাওয়া যায়নি। এবং আপনি মনে রাখবেন, রাজীব কুমার যিনি এই দোষের মেন ভিলেন ছিলেন, তাকে যখন সিবিআই অ্যারেস্ট করতে এসেছিল, সেখানে রাস্তায় বসে ধর্ণা দিয়েছিল যে তাকে অ্যারেস্ট করা যাবে না? খোদ মুখ্যমন্ত্রী। তার মানে এই যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, যার কাজ স্বচ্ছ প্রশাসন এবং স্বচ্ছ পরিষেবা দেওয়া, সেই যদি দুর্নীতির আধার হয়, মানে রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষ থেকে অসাধারণ কে বা এর আড়ালে থাকলো, বা কেউই বা নিরাপদে থাকলো? প্রশ্ন আমার। বেশ বেশ বিষয় হচ্ছে অভয়ার ব্যাপার। ফিরে আসি। অভয়ার যে প্রথম থেকেই আপনি দেখবেন যে যখন থেকে তার মৃত্যু ঘটলো, যখন থেকেই সন্দীপ ঘোষ এবং আরও একজন ছিলেন, তাদেরকে ফোন করা হলো, ফোন তোলেনি, মেসেজ করা হলো, বললো ঠিক আছে বডিটা তোমরা পাঠিয়ে দাও মর্গে, কিন্তু সেখানে পুলিশ ইনভেস্টিগেশন হলো না, ন্যাচারাল ডেথ বলা হলো। এবং একের পর এক দেখুন, আজকে অভয়ার মা বাবারকে দেহ পড়ে রয়েছে, মেয়ের নিথর দেহ, তাদের অবস্থা মানে এখানে বিশ্লেষণ করার মতো নেই, শোকস্তব্ধ পরিস্থিতি। এবং সেখানে টাকা কেন দিতে গেল? কেন সেখানে টাকা দিয়ে তাদের কোন মুখটা বন্ধ করতে চাইলো? প্লেস অফ অকারেন্স কারা নষ্ট করে দিল? কেন সেটা সন্ধ্যের পরে তার পোস্টমর্টম হলো? কেন যখন অভয়ার মা বাবার কাছে ফোন গেল, কেন বলা হলো আপনার মেয়ে সুসাইড করেছে? এই যে একের পর, এবং আপনি মনে করবেন, এই যে টালা যে অফিসার সেই থানার, প্রাক্তন ওসি, সে গ্রেপ্তার হয়েছে কেন? মানে দেখুন, পুলিশ দিয়ে যদি মানে যে দুর্নীতি করে, যেরকম সিবিআই বলুন আর এখানকার সিআইডি বলুন, তাদের পড়া বা তাদের যে ক্ষেত্র সেটা তো একই। মানে দেশলাই দিয়ে যেরকম আপনি একটা প্রদীপ জ্বালাতে পারেন, সেরকম একটা আপনি বড় জায়গায় আপনি আগুনও লাগাতে পারেন। তা আপনার ভাবনা সেটা আপনি কোথায় লাগাবেন? তো এই যে সিবিআই বা সিআইডি, এরা দুজনেই কাজ এক। সিআইডি রয়েছে কিভাবে এই এত দুর্নীতি হয়েছে এটাকে আড়াল করা যায় পুলিশ দিয়ে, আর সিবিআই আছে এই দুর্নীতিটাকে কি করে হয় সেটা প্রকাশ করার জন্য। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই যে তথ্য দিয়েছে সেটা খুব ভয়ঙ্কর। আমরা বলছি সিবিআই কেন করছে না, সিবিআই কিন্তু তথ্য দিয়েছে, এবং এই যে ইনভেস্টিগেশন হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট করছে। আমরা বারবার বলছি সিবিআই, নিশ্চয়ই আমরাও চাইছি, কারণ আমরাও মহিলা, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির ওই বাচ্চা মেয়েটি বা বয়স্ক আমার শাশুড়ি হোক বা আমার কাকি শাশুড়ি যেই হোক, এই বয়স্ক কেউ তো সুরক্ষিত নেই। কারণ 70 বছরের সন্ন্যাসিনীও রেপ হয়, আর একদম শিশুকন্যাও রাস্তায় পড়ে থাকা রেপ হয়, 3 বছরের বাচ্চা। বা দিনহাটায় আমরা দেখলাম যে মাকে আমাদের বিজেপির যে আমাদের যিনি রয়েছেন, তাকে তিনি প্রেগনেন্ট ছিলেন, তার পেটে এমন লাথি মেরেছে, মা এবং বাচ্চা দুজনেই মৃত্যুর সাথে লড়াই করছে। তার মানে সুরক্ষিত কেউ নয়, যে ভূমিষ্ঠ হচ্ছে না, পেটে রয়েছে না সে সুরক্ষিত, না যে জন্মেতে সে সুরক্ষিত, না কালকে সে মরতে যাবে সে যদি মহিলা না সে সুরক্ষিত। এবং এখানে দেখুন, শুধু মহিলা নয়, আজকের সমাজে আমি বলছি যুবরা, আজকে বলুন তো, যে যুবরা, যে মা বাবারা এই ছেলেদের এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে, তার মা বাবা কি দোষ করেছিল? তারা ভেবেছিল আমার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছি সমস্ত কষ্টার্জিত পয়সা দিয়ে, যাতে তারা ঠিক করে ইনকাম করে, চাকরি করে, ব্যবসা করে কমসে কম তারা আমাদের দেখতে পারে, সেই জন্য তাদের সর্বস্ব দিয়েছে। আজকে দেখুন সেই যুব সমাজ রাস্তায় বসে রয়েছে দিনের পর দিন। কেন? কারণটা কি? কারণ একটাই, যে এই সরকারের দুর্নীতির জন্য, টাকা দিয়ে নাম ঢোকানোর জন্য,
বিভিন্ন কোশ্চেন পেপার বেরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, এবং আমরা তো জানি শিক্ষা দুর্নীতিতে কত টাকা মন্ত্রীর কাছে, মানে পার্থ চ্যাটার্জির খাটের নিচে কত টাকা পাওয়া গেছে, এবং আমরা জানি কার্টুনে করে কার কার কাছে টাকা গেছে আমরা প্রত্যেকে জানি। তো স্বভাবতই এত দুর্নীতি, যেখানে যেখানে যুব থেকে মহিলা, মহিলা থেকে সাধারণ মানুষ কেউ বাদ যায় না, সেখানে এই যে নীতি নির্ণয় না দুর্নীতি, এই যে কনসেপ্ট আপনারা যেটা দিয়েছেন এটা খুবই মানে সুন্দর, রুচিসম্মত, মানে বর্তমান বাস্তবিকতার সাথে এটা একদম মিল খায়। রাইট। না, সেখানে ফাল্গুনদি এখানে অনেকেই এসছেন, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আপনার দলের, শাসক দলের, বামফ্রন্টের, কংগ্রেসের নিশ্চয়ই অধ্যাপক প্রত্যেকে এসছেন। কিন্তু আমার প্রশ্ন, আপনি সেদিনকে ছিলেন নবান্ন অভিযানে? হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু আমি একদম সামনাসামনি ছিলাম না। বেশ। না, আমি যেটা খুব সংক্ষেপে, আমি তারপরে এসআইআরে ঢুকবো, সেদিনকে এই যে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, অভয়ার মাকে মারা হয়েছে মাথায় এবং তার হেমাটোমার জন্য তাকে ভর্তি করা হয়েছিল, মেডিকেল রিপোর্ট একরকম, অভয়ার বাবা বলছেন, অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ। দেখুন, এই যে মেডিকেল রিপোর্ট, মানে আমি বলছিলাম এই যে পুলিশ প্রশাসন এবং এই যে সরকারের সাথে জয়েন্ট, মানে সরকারের সাথে যারা রয়েছে তাদের প্রত্যেকের একটা দুর্নীতির আবহে প্রত্যেককে একত্রীকরণ করা, মানে পয়সা দুর্নীতি। আমরা যেরকম দেখলাম ডাক্তারি রিপোর্ট অভয়ার বেলাতেও করা হয়েছে, কারণ সন্ধ্যের পর তার পোস্টমর্টম করা হয়েছে, ডাক্তার সুরতাহাল রিপোর্ট গন্ডগোল করা হয়েছে, এটা প্রচুর, আমি ওইদিকে যাচ্ছি না। ঠিক সেরকমই আজকে অভয়ার মা বাবা বিনা ব্যানারে, মানে কোনো রাজনৈতিক রং লাগেনি, যে কেউ যেতে পারে, প্রতিবাদ করার অধিকার তো গণতান্ত্রিক অধিকার সবার আছে, তাদের ডাকে যারা গেছিল তারা তো প্রতিবাদই করেছিল, তাদের হাতে তো আর্মস ছিল না, তাদের হাতে তো লাঠি ছিল না, তাদের হাতে তো কোনো উইপেন্স ছিল না। পুলিশও তো ইনজিওর্ড হয়েছে বলছে, পুলিশ তো ভিডিও দিয়ে বলেছে পুলিশকেও তো মারা হয়েছে। পুলিশকে কারা মেরেছে? হাতে কামড়ে দেওয়ার পরে যখন ওই শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল, তাদের হাতে কামড়ে দেওয়ার পরে কেউ ঠেলে দিয়েছে পুলিশকে? না, পুলিশ সত্যিকারের আহত হয়েছে। কি দেখুন যে পরিস্থিতি, দেখুন অভয়ার মা তো গিয়ে পুলিশকে মারেনি, তাহলে মানে অভয়ার মা কি করে ইনজোর্ড হলো? নিজেদের বাঁচতে পুলিশের এই নাটক, মানে যেটা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, অর্থাৎ তিনি নাটক জানেন, তিনি গান জানেন, তিনি কবিতা লিখতে জানেন, কিন্তু তিনি চুরিটা যে এত ভালোভাবে জানেন, ডাকাতিটা যে এত ভালোভাবে জানেন, এটা কিন্তু সাধারণ মানুষ জানতেন না। তো এটাও যে জানেন খুব ভালোভাবে, মানে সিদ্ধহস্ত, যে কথাটা বলেছিলেন সিপিএম চুরি করে নিশ্চয়ই, কিন্তু তার থেকেও তিনি যে আরো অনেক বড় চোর বা ডাকাতি তিনি করতে পারেন, সেটা বর্তমান পরিস্থিতিতে মানুষকে তিনি বুঝিয়ে দিয়েছেন, যেটা হয়তো তিনি জানেন না। তিনি অনেক ভাষা জানেন, সব জানেন, তিনি বলেছেন, কিন্তু এটাও যে তিনি জানেন সেটা তিনি জানেন না, আমরা জানি সেটা। বেশ, মানুষের সিদ্ধান্ত নেবে। এবার ফাল্গুনি দিয়ে আমি আসি, আপনি খুব একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যুব নেত্রী, আপনি মহিলা মোর্চার সভানেত্রী। এই যে এসআইআর, আপনি আমাকে স্টুডিওর বাইরেই বলছিলেন, জগদ্দলে বিশেষ করে আপনার বুথের কথা এক্সাম্পল দিয়ে বলছিলেন, এসআইআরে তৃণমূল বলছে আপনারা লোক ঢুকিয়েছেন, আপনাদের লোকই চিফ ইলেকশন কমিশনার সবাই ম্যাক্সিমাম সেখানকার আপনারা চালাচ্ছেন, আপনাদের হাতের পুতুল, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে বলছেন যে বন্ডেড লেবার। বলুন। দেখুন, উনারা এটা বলতেই পারেন, এসআইআর এর আগে 13 বার হয়েছে। এইটা একটু বলে নিতে হয় যে 2004 সালে প্রকাশ জয়সওয়াল কংগ্রেসের হোম অ্যাফেয়ার্স মন্ত্রী, আমাদের নয়, অন্য কোনো দলের নয়, কংগ্রেসের, এবং সেই টাইমে মমতা ব্যানার্জি কংগ্রেসেই ছিলেন। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে 1,20,00,000 ভুয়ো ভোট আছে, তার মধ্যে 50% ভোট আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে। ঠিক তারপরে 2005 সালে মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে, এবং আপনারা জানেন সেই সময় সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন, তার কাছে তিনি পদত্যাগও করতে গেছিলেন। কিসের জন্য? কি বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই যে ভোটার লিস্ট দেখছেন এটা ভুয়ো ভোটে ভর্তি, ভুয়ো ভোটারে, যাদের ওপারেও ভোট আছে এপারেও ভোট আছে, এই ভোটার লিস্ট সংশোধন না হলে কখনো পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়। বেশ, তিনি আন্দোলন করেছিলেন, তখন সেটা ঠিক হয়েছিল। আপনি বলুন 2005-এর পরে আজকে 2025, এই এত বছর, অর্থাৎ 15-20 বছর, 20 বছরে তিনি 2011-য় ক্ষমতায় এসছেন। ক্ষমতায় আসার পর তিনি কত ভুয়ো ভোটার বাদ দিয়েছেন এটা আমরা জানতে চাই।
তিনি বলুন যে আমি প্রতিবাদ করেছিলাম 2005-এ এত ভুয়ো ভোট আছে, পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়, আমি 2011 এসে এত ভুয়ো ভোটার বাদ দিয়েছি। বেশ, প্রশ্ন হচ্ছে এই জায়গায় দেখুন, আপনি জানেন নিউটন দাস, এটা তো প্রমাণিত, লাভলি খাতুন, এগুলো তো প্রমাণিত এগুলো। এবং আপনি দেখুন 444 জন উড়িষ্যায় গেছে, এই যে যারা পরিযায়ী শ্রমিক, এবং সেখানে সম্ভবত 333 বা 34 এরকম একটা সংখ্যা আছে যাদের কাছে নথি দেখতে চেয়েছে এবং দেখা গেছে সেই নথি সবটাই ভুয়ো। তাহলে তাদের যদি ধরে, মানে দেখুন বাঙালি আর এই ফলস ভোট, অনুপ্রবেশকারী, এগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কারণে, কারণ আমরা নিজেরা দেখতে পাচ্ছি একের পর এক ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যে বুথে থাকি, যেখানে কোনোদিন মুসলিম ছিল না, হঠাৎ করে একটা এরকম অনেক পরিবার গজিয়ে উঠলো। কিভাবে উঠলো? কোথা থেকে এলো তারা? এই যে গুলশান বস্তি, এটা কোথা থেকে এলো? কারা? এই যে লাভলি খাতুন, এটা প্রমাণিত হলো যে লাভলি খাতুন ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় তিনি একজন প্রধান হয়ে গেছেন। তারপরেও 21শে জুলাই কি করে মমতা ব্যানার্জির স্টেজের পাশে তিনি থাকেন? কিভাবে থাকেন? তার মানে, এবং তাদের লোকেরাই বলছে, তাদের নেত্রীরা বলছে আপনারা আসুন, আপনাদের আমরা ভোটার কার্ড বানিয়ে দেবো, আধার কার্ড বানিয়ে দেবো, ওনারা ডাকছে। এবারে আরও হচ্ছে আমাদের যেগুলো বর্ডার যে জেলাগুলো রয়েছে, আপনি দেখুন সেখানে আপনি যান, সেখানে বার্থ সার্টিফিকেট, সেখানে ভোটার কার্ড, সেখানে আধার কার্ড, সব আপনি ডুপ্লিকেট পাবেন। তো এবং এই ডুপ্লিকেটগুলো হাতে ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে পুরো ভারতবর্ষের কোনায় কোনায়। সেগুলো তৈরি হচ্ছে এখান থেকে, মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রধানমন্ত্রীকে মারার ছক যে করছে, সে কোথা থেকে ট্রেন ধরছে? কলকাতা থেকে। বোম ব্লাস্ট হচ্ছে, তার সিম কোথা থেকে পাওয়া যাচ্ছে? কলকাতা থেকে। বাংলাদেশে মার্ডার করে আসছে, সে থাকছে কোথায়? কলকাতাতে। তার মানে এটা তো জঙ্গিদেরকে সেফেস্ট সিটি, পশ্চিমবঙ্গকে একদম সেফ জায়গা হয়ে গেছে, সেফ করিডোর জঙ্গিদের জন্য। অনুপ্রবেশকারী যারা রয়েছে, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন সেই টাইমে বিরোধী থাকায়, আজকে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব এক জায়গায়। কারণ সিপিএম তো শুরু করেছিলেন, মমতা ব্যানার্জি তার প্রতিবাদ করেছিলেন। বেশ। এবং আমরা বলি যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএম এর মেধাবী ছাত্রী, এবং যেই জায়গায় উনি প্রতিবাদ করেছিলেন ঠিক তার থেকে, মানে উনি বলেছিলেন যে ভুলে ভরা ভোটার লিস্ট, এরপরে তো মনে হচ্ছে আমরা বেরিয়ে যাব। আমরা বলছি ভাই তোমরা অন্য রাজ্যে আমাদের জন্য একটু জায়গা দেখো, এরপরে আমাদের এখান থেকে ভোট চুরি করছেন তো আপনারা। তৃণমূল এখন বলছে ভোট চুরি করছে কমিশন। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়েছে। দেখুন, প্রেস কনফারেন্স তো উনি করাতে পারেন, আমাদের 17 লক্ষর বেশি আমরা যেটুকু পেয়েছি, আমরা তো কোনো কমিশন নয়, আমাদের কোনো আলাদা কোনো মেকানিজম নেই। তার মধ্যে থেকে আমরা 17 লক্ষ ভোটার লিস্টে যে কারচুপি আছে সেটা আমরা ইলেকশন কমিশনারকে জমা দিয়েছি, ওনারা দেখে নিক। আমরা বলি যে এই যে নিউটন দাস কোথাকার, কেন যে ভুয়ো ভোটগুলো বেরোচ্ছে সবগুলোই তৃণমূলের সাথে সংযোগ। এই লাভলি খাতুন যারা প্রমাণিত ভুয়ো ভোটার, তারা মমতা ব্যানার্জির স্টেজে বসে রয়েছে। তার মানে উনি বলছেন যে ভুয়ো ভোটার যারা আছে এসো, আমি জায়গা দেবো। এবং উনি বলেছিলেন সেই টাইমে যে যারা ওপারে বাংলায় আছে তারা আসুন। এটা উনি বলতে পারেন না, এটা দেশের সমস্যা, অনুপ্রবেশ। বেশ। এবং আমি বলছি এই পশ্চিমবঙ্গ থেকে সারা দেশকে সমস্যায় ফেলা হচ্ছে। আমি বলছি অন্য জায়গাতেও আছে, আমরা বলছি না যে এই বর্ডারের সমস্যা অন্য জায়গায় নেই, কারণ আমরা বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। বেশ, তাহলে আপনি বলছেন আমি আর একটু বলিনি, যারা হিন্দুরা এই দিকে আসছে, যারা তাদের নিপীড়নের কারণে, আমরা তো সিএ এর কথা বলেছি। সিএ, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা তো আমাদের সময় নয়, এটা তো কংগ্রেসের সময় থেকে তারা করেনি। তারা ভয় পেয়েছে যদি মুসলিম ভোট বাদ হয়ে যায়, কিন্তু আমরা ভয় পাইনি ভারতীয় জনতা পার্টির সরকার, কারণ তারা জানে আগে আমাদের কাছে দেশ। সেই জন্য কে ভোট দিল বা না দিল সেটা বড় কথা নয়। এবং আমরা বলছি যারা দীর্ঘদিনের ভারতবর্ষের যারা মুসলিম যারা এখানে রয়েছেন তাদের কোনো ভয় নেই, যারা এখানে হিন্দুরা রয়েছেন তাদের কোনো ভয় নেই। ভয় তাদেরই আছে যারা জঙ্গি, যারা অনুপ্রবেশকারী, যাদের আলাদা দেশ থাকা সত্ত্বেও, সুবিধা থাকা সত্ত্বেও, যারা ব্যবসার নাম করে পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে বা চোরা পথে যারা ঢুকে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে, যারা আমাদের রুজি মানে খাদ্য, বাসস্থান সমস্ত কিছুর ওপর যারা আমাদের অধিকার বলিয়ে আমাদেরকে, আজকে ভাবুন না, আজকে আমাদের এখানে চাকরি নেই, আমরা ব্যবসা করতে পারছি না, আরও যদি একের পর এইভাবে ঢুকতে থাকে তাহলে অর্থনীতি কোথায় যাবে? এমনি তো দেউলিয়া পশ্চিমবঙ্গ।
সরকার কোনো সুবিধা, আজকে আপনি বলুন না 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা, এই যে উনি বলছেন এই বাংলা নিয়ে, বাংলা বাঙালি আপনি দেখছেন উনি বলছে, আজকে বলুন তো রামধনুকে রংধনু, বাবাকে আব্বা, মাকে আম্মা, পিসিকে বুয়া, এগুলো কে, কেন এই ভাষাগুলো ঢোকাচ্ছেন? এ তো মমতা ব্যানার্জির শিক্ষাক্ষেত্রে এই ধরনের ভাষা ঢুকেছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আজকে আমাদের ছেলেরা বলছে যে 8 পাস করেছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার এত ইনকাম আছে, সে কি করে আমরা জিজ্ঞেস করলে বলে আমরা তৃণমূল করি। তাহলে মা, আমরা পড়াশোনা করবো কেন এত সময় নষ্ট করে? আমরা পড়াশোনা করবো কেন? আমাদের জন্য তো কিছু নেই, তাহলে আমরাও তৃণমূল করি, তাহলেই আমরা দাঁড়াতে পারবো। আমাদের কাছে ক্ষমতা থাকবে, আমাদের কাছে পয়সা থাকবে, আমাদের কাছে টাকা থাকবে, তাহলে আমরা পড়বো কেন? আমরা তৃণমূলটাই করি না। তার মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা ব্যবস্থা উধাও। কি করবে? তৃণমূল করো। তৃণমূলীকরণ করে ফেলেছে পুরো রাজ্যকে। এবং ছাড় কোথায় দিচ্ছে? 20 টাকার মদে। 20 টাকার মদে আজকে ভাবুন ডিএ দিচ্ছে না। আজকে তারা রাস্তায় বসছে, ডিএ দিতে পারছেন না, অথচ জিজ্ঞেস করছেন কত চাই? 85, 90, 95, 1 লাখ, 1,10,000। মানে ওই আমরা কি বলি ওটাকে, কি হয়? নিলাম হয়। মানে নিলাম হচ্ছে। কার টাকা করছেন উনি? আমার আপনার ট্যাক্সের টাকা। হ্যাঁ, এতদিন ছিল দুয়ারে সরকার, হয়ে গেছে দুয়ারে সরকার, নতুন কিছু দেখাতে হবে। এটা তো উনার আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, এটা হচ্ছে গিমিক। এবারে কি আছে? 10 লক্ষ টাকা, আমাদের পাড়া আমাদের সমাধান। কি সমাধান করবেন? ওই যেগুলো তোলাবাজ আছে, যেগুলো বুথ দখল করেন, তাদের পকেটে আপনি টাকা গুঁজে দিচ্ছেন যাতে ভোটারদের বেরোতে না দেয়। এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া তৃণমূলের সমাধান, ভোট যাতে দিতে না পারে, এটাই হচ্ছে বিষয়। বেশ, ওকে ফাল্গুনি, তাহলে আপনি বলছেন ফাল্গুনি যে এসআইআর হবেই? একদম এসআইআর হবে, হবেই। এসআইআর হবে। যারা প্রকৃত ভোটার, একটা ভোটারও কেউ বাদ যাবেন না। কিন্তু যারা, আবার বলছি, অনুপ্রবেশকারী আছে, যারা জঙ্গি আছে, যারা ভুল পথে এই পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা, খাদ্য, তাদের রোজগার সব কিছুর ওপর ভাগ বসিয়ে এই দেশটাকে শেষ করতে চাইছেন, আমরা সেটা হতে দেব না। কারণ আমাদের কাছে আগে দেশ, তারপরে পার্টি, তারপরে আমি। সেই জন্য দেশের জন্য আমরা সবাই লড়াই করব। খুব সংক্ষেপে, আমার সময় কম প্রায়, আর দুটো প্রশ্ন করব। প্রথম, দুটো ন্যারেটিভ, একদিকে হিন্দুত্ব, অন্যদিকে এই যে বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা, মানুষ কোনটা বাঁচবে? দেখুন, সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতেন তারাই হিন্দু। বেশ। ভারতবর্ষে যারা বসবাস করে তারা হিন্দু। আমরা হিন্দু বলবো না তো কি বলবো? পাকিস্তানি? হিন্দু বলাটা কি অন্যায়? আমরা ভারতবাসী, হিন্দু নদীর তীরে যারা বসবাসকারী আপনি দেখবেন তারাই হিন্দু। তা আমরা যদি বলি হিন্দু, সেটাতে অসুবিধা কোথায় আছে? বাংলাদেশি বলে উনি খুশি হবে, পাকিস্তানি বললে খুশি হবে, আমরা হিন্দু বলি, আমরা খুশি। তাতে যদি কেউ মনে করে হিন্দু বললে কারোর ভালো লাগছে না, তারা পাকিস্তানি বলবে, তারা বাংলাদেশি বলবে, কোনো অসুবিধা নেই, আমরা কাউকে বারণ করছি না, কিন্তু আমরা হিন্দু বলি। বাঙালি আবেগ নিয়ে কি বলবেন খুব সংক্ষেপে? দেখুন, বাঙালি আবেগকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কেন ভেঙে ফেলা হলো? আজকে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সুর, প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন চারিদিকে সুর বাজলো, কোথায় সেই রবীন্দ্রনাথ? তার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাই তো ভেঙে দিলেন। আজকে তার ভাষা, ওই আমি একটু আগে যে বলছিলাম, ভাষাগুলো চেঞ্জ করে দিয়েছেন। দাড়ি বিটে মানে বাঙালি শিক্ষক চাইতে গিয়ে রক্তাক্ত হলো শিক্ষাঙ্গন। আজকে শিক্ষার কলেজের মধ্যে আর্মস পাওয়া যাচ্ছে, আজকে কলেজে রেপ হচ্ছে। তো এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ডকে উঠেছে। কোন বাংলাটা শিখবে কোথায় মানুষ? এখন তো সন্ত্রাস শিখছে, গুন্ডামি শিখছে, তোলাবাজি শিখছে, চুরি শিখছে। বাঙালি কোথায় আছে? বেশ, বাঙালির অস্মিতাকে শেষ করে দিয়েছে এই সরকার। বেশ, শেষ প্রশ্ন করব, খুব সংক্ষেপে বলবেন। আপনি ভোটে দাঁড়াচ্ছেন 2026-এ, আপনাকে যে দায়িত্ব দিয়েছে দল, এত গুরুত্বপূর্ণ দায়িত্বের পর? দেখুন, আমাদের দলে এটা বলা যায় না। আমাদের দল, আমাদের সাংগঠনিক বিষয়, আমাদের দল সিদ্ধান্ত নেয়। আমি একদম বুথ স্তর থেকে আজ এই জায়গায় পৌঁছে এসেছি, সেটা দল মনে করেছে যে এখানে তাকে রাখা যায়, ঠিক সেই সব জায়গাতে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার। আগামী দিনে দল যদি মনে করে দাঁড়াবো, দল যদি মনে না করে দাঁড়াতে পারবো না। বেশ, এটা দলের সিদ্ধান্ত। বেশ, 26-এ কি আপনার ক্ষমতায় আসছেন? মানে আমি যদি আপনাকে আরেকটু স্ট্রিক্ট প্রশ্ন করে ঘুরিয়ে বলি, 100 কি পেরোবে? দেখুন, এত দুর্নীতির অভিযোগ,
এসএসসি থেকে শুরু করে, ডিএ থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে, মহিলা নিরাপত্তা থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে 100 পেরোবে? দেখুন, যে দুর্নীতি তৃণমূল করেছে যেগুলো আপনি বললেন, এবং আরও দুর্নীতি রয়েছে, মিড ডে মিল থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে, 100 দিনের কাছ থেকে শুরু করে, ত্রিফলা থেকে শুরু করে, অনেকে সারদা থেকে শুরু করে, অনেকে ভুলে গেছে সেইগুলো। পেছনের মানুষ তো, মানুষের মানে অনেক ক্ষেত্রেই মানুষ ভুলে যায়, স্মৃতি হারিয়ে যায়, যেটা সামনে দেখে সেটা বলে। অনেক রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সব থেকে বেশি অনুভব করেছে যারা প্রান্তিক মানুষ। 11 সালে যে দিদিকে, যে বাংলার মেয়েকে চেয়েছিল বা যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন কতটা হয়েছে সেটা সব থেকে বেশি অনুভব করছে একদম প্রান্তিক মানুষরা, যুবরা, মহিলারা। বেশ, তো তারাই ঠিক করে দেবে আগামী দিনে পশ্চিমবঙ্গে কে সরকারে থাকবে, কারণ শেষ কথা মানুষই বলে। ফাল্গুনী, অনেক ধন্যবাদ, আপনি খুব ভালোভাবে বোঝালেন এবং আমাদের আজকের অনুষ্ঠানে আপনি যেভাবে যা যা বিশ্লেষণ করলেন, মানুষই শেষ কথা বলবে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। এইভাবে কিন্তু নীতি নির্ণয় আর দুর্নীতিতে আরও অনেক অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন। শেষ কথা আপনারা বলবেন, কারণ মানুষই গণতন্ত্রে শেষ কথা বলে। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার।